রেহেনা বেগম দরজা খুলতেই দেখতে পান তার অবিবাহিত মেয়ে নীলার কোলে 7 থেকে 8 দিনের একটা বাচ্চা। নীলার মা ব্রু কুচকে জিজ্ঞেস করলো, নীলা, এই বাচ্চাটা কার আর কোথা থেকে নিয়ে এসেছিস? তোর বান্ধবী তমালির বাচ্চা নাকি? নীলা মুখ শুকনো করে জবাব দিল, না মা, ও তমালির বাচ্চা না। আমি এই বাচ্চাটাকে কলেজের পেছনে ময়লার স্তূপ থেকে কুড়িয়ে নিয়ে এসেছি। নীলার কথা শুনে রেহেনা বেগম অবাক হয়ে যায়। কি বলছিস কি নীলা, বাচ্চা কুড়িয়ে এনেছিস মানে? বাচ্চার বাবা মা কোথায় আর তুই বা কেন কে আনতে গেলি? আমি সকালে বাচ্চাটাকে ময়লার স্তূপের ওপর পড়ে থাকতে দেখি, তারপর আমি আর মেঘা মিলে বাচ্চাটাকে নিয়ে আসি। আশেপাশে অনেক খোঁজ করেছি, বাচ্চাটাকে রেখে গেছে কিন্তু কোনো খোঁজ পাইনি। আর এখন বাসায় আসার সময় থানায় জিডি করে এসেছি বাচ্চাটার বাবা মাকে খুঁজতে। রেহেনা বেগম দেখলেন নীলার করে বাচ্চাটা কেমন ঘুমিয়ে আছে। বাচ্চা মেয়েটার মুখে কি মায়া ভরা তা না হয় বুঝলাম, কিন্তু তাই বলে তুই নিয়ে এলি কেন? কোনো অনাথ আশ্রমে দিয়ে আসতি না? মা, আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাচ্চাটাকে আমি পালবো যতদিন ওর বাবা মাকে না পাওয়া যায়। কি, তুই পাগল হয়ে গেছিস? তুই একটা অবিবাহিত মেয়ে আর তুই কি না বাচ্চা দত্তক নিবি? নীলামাকে এড়িয়ে গিয়ে বাচ্চাটাকে নিয়ে বাসার ভিতরে ঢুকে, সাইমা, সাইমা, এইদিকে একবার এসে দেখে যাও তোমার ননদের কাণ্ড কারখানা। নীলার বড় ভাইয়ের বউ সাইমা শাশুড়ির ডাকে রান্নাঘর থেকে এগিয়ে এসে বলে, জি মা। কি হয়েছে, এইভাবে ডাকছিলেন কেন? তখনই সাইমার চোখ যায় সোফায় বসা নীলার কোলের বাচ্চাটার দিকে। নীলা, এই বাচ্চাটা কার? সেটা বলতেই তো তোমায় দেখেছি সাইমা। তোমার আদরের ননদ এই বাচ্চাটা কুড়িয়ে নিয়ে এসেছে, বলেছে এই বাচ্চা নাকি পালবে। সাইমা কিছুটা অবাক হয়ে যায়। কি বলছেন কি মা? তার বলছি কি, এমন পাগলামি কেন করে? তুই এখনো অবিবাহিত। যদি এই বাচ্চা পাললে তোকে কেউ কোনোদিন বিয়ে করবে, সমাজে নানান কথা রটনা হবে, তখন কি করব? হ্যাঁ, সেটাই তো মা। আর মানুষ একটা কিছু পেলে তাকে তিল থেকে তাল বানায়। ও বাচ্চা কুড়িয়ে নিয়ে এসেছে আর অন্যরা বলবে অবৈধ সম্পর্কের সন্তান এটা। তখন আর সমাজে মুখ দেখানোর উপায় থাকবে না। আর বাচ্চা থাকলে কেউ বিয়ে করতে চাইবে না। নীলা বিরক্ত হয়ে বলে উঠল, ভাবি, মা তোমরা একটু চুপ করবে? সমাজ কি বললো না বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না। সমাজ আমাকে খাওয়ায় না, পড়ায় না, তাহলে তাদের কথা শুনতে যাব কেন? আর বিয়ের কথা না হয় নাই ভাবলাম। নীলা বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে একটু চুমু খেয়ে বলল, একবার ওর মুখের দিকে তাকিয়ে দেখেছো কি মায়া ভরা মুখ ওর? না জানি কেমন বাবা মা এই দুধের শিশুটাকে ময়লার স্তূপে ফেলে রেখে গেছে। তোমরা যে যাই বলো, আমার সিদ্ধান্ত অনড় হবে না। ওর বাবা মাকে পাওয়া না গেলে আমি ওকে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করব। সেখানে সমাজ কি বলল না বলল আই ডোন্ট কেয়ার বলে মেয়েটাকে কোলে নিয়ে নিজের রুমে চলে গেল নীলা। দেখেছো বৌমা, দেখেছো, এই নির্ঘাত পাগল হয়ে গেছে। তুমি ওকে একটু বোঝাও। মা, আপনি শান্ত হন, আমি দেখছি বলে সাইমা নীলা নীলা বলে ওর রুমে দিকে গেল। নীলা রুমে এসে বাচ্চাটাকে বিছানায় শুয়ে দেয়। বাচ্চাটা হাত পা নাড়াচাড়া করছে। এটা দেখে নীলার ভীষণ ভালো লাগে। ওর ভেতরে মাতৃত্বের অনুভূতি জাগ্রত হয়। মেয়েরা স্বভাবেই মায়ের জাত। এটা এতদিন নীলা শুধু মনে মনে বিশ্বাস করত, কিন্তু আজ তা উপলব্ধি করতে পারছে। নীলার পিছন পিছন ওর ভাবি সাইমা আসে। নীলা, দেখো, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তা একবার ভালো করে ভেবে নাও। সামনে তোমার ভবিষ্যৎ পুরোটাই পড়ে আছে। তোর ভাই এইসব জানতে পারলে তোকে কি বলবে বুঝতে পারছিস? এখনও সময় আছে, তুই সিদ্ধান্ত পাল্টে নে। এই বাচ্চাটাকে কোনো এতিমখানায় দিয়ে আয়। তোর এতই যদি মায়া হয় তাহলে ওকে 2 দিন পর পর দেখে আসিস, তাও এই সিদ্ধান্ত পাল্টাবো। নীলা সাইমার কথায় কোনো পাত্তা দেয় না। আর কিছু বলবে, বললে বলে ফেলো, বাবুকে গোসল করাতে হবে, রাস্তায় অনেক ধুলো ছিল। সাইমার আগে জোরে চিৎকার করে উঠে, নীলা,
আমি কিছু বলছি তোকে, একদম চিৎকার করবে না ভাবি। তুমি যা বলছো সবই আমার কর্ণ কুসের হয়েছে। আমার সিদ্ধান্ত কারোর কথাই কখনো পাল্টাবে না, আশা করি দ্বিতীয়বার আর বলতে আসবে না। তুই সিদ্ধান্ত না পাল্টালে আমি হাজারবার বলবো। আর তুই ওকে যে পালার সিদ্ধান্ত নিয়েছিস, ওর খরচ কে সামলাবে? তোর কোনো আইডিয়া আছে একটা বাচ্চার পেছনে কত খরচ হয়? আপাতত কোনো আইডিয়া নেই, কিন্তু হয়ে যাবে, তুমি চিন্তা করো না। নীলা, আমার সাথে একদম হায়ালিপনা করবি না। ভুলে যাস না তোর ভাইয়ার খরচের সংসার চলে, তাই খরচটা আমারই দেখে শুনে করতে হবে। এই তো লাইনে এসেছো, এতক্ষণ এটার কথাই ভাবছিলাম কখন বলবে। তোমার জামাইয়ের টাকার সংসার চলে, ভাইয়ার টাকায় সংসার চলে, তুমি ঠিকই বলেছো। কিন্তু এটাও খুব ভালো করে জানো আমার খরচ আমার বাবাই এখনো চালায়। আর এই দুধের শিশুর সামান্য দুধের খরচ তোমাদের কাছে খুব বেশি মনে হলে সমস্যা নেই। আমি যেহেতু ওর দায়িত্ব নিয়েছি, তাহলে ওর সমস্ত দায়িত্বই আমার দরকার পড়লে জব করে ওকে লালন পালন করব। যা ইচ্ছে কর, আমি আর কিছু বলবো না, বাকি কথা তোর ভাইয়া এসে বলবে। সাইমা রেগে চলে যায় ওর শাশুড়ির কাছে। নীলামা ড্রয়িং রুমে বসে মেয়ের কথাগুলো বারবার ভাবছেন। সমাজ আমাকে খাওয়াই না পড়ায় যে ওদের মতো চলতে হবে। আর বিয়ের কথা নাই বা ভাবলাম, মেয়ের কথাগুলো ওনার কানে বারবার বাজছে। এর মাঝে সাইমা এসে বলে, মা অনেক চেষ্টা করেছি আপনার ওই জেদি মেয়েকে বোঝানোর, আমার পক্ষে সম্ভব না। খরচের কথা বললাম যাতে ও সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসে, কিন্তু না, উল্টো আমায় কথা শোনালো আর বলল ও নাকি জব করে বাচ্চাটাকে পালবে। নীলার মা হতাশ হয়ে বললেন, আচ্ছা সাইমা, এখন আপাতত বাদ দাও, ওর ভাই আর বাবা বাসায় আসুক, তারপর কথা বলে দেখব। আর যে মেয়ে হাতে এক গ্লাস পানি পর্যন্ত নিয়ে খায় না, সে পালবে বাচ্চা হোক। 2 দিন পর নিজে থেকে বাচ্চাটাকে রেখে আসতে চাইবে, এই আমি বলে দিলাম। বাচ্চাটা হঠাৎ করেই কেঁদে উঠে জোরে জোরে। নীলা ওকে কোলে নিয়ে আদর করছে। মাম্মা কাঁদে না, তোমার খিদে পেয়েছে তাই না? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য দুধ ফিডারে করে নিয়ে আসছি। নীলা বাচ্চাটাকে আস্তে করে বিছানায় শুয়ে দিয়ে রান্নাঘরে চলে যায় দুধ আনার জন্য। রান্নাঘরে এসে দেখে ওর মা আর ভাবি দুপুরে রান্না করছে। কিরে নীলা, তুই এখানে? জীবনেও তো রান্নাঘরে আসিস না, আজকে এলি যে? না মানে, বাচ্চাটা কাটছে, ওর খিদে পেয়েছে তাই দুধ নিতে এসেছি। সাইমা, ওই বাচ্চাটার জন্য তো কেউ আলাদা করে দুধ কিনে আনিনি যে ওকে খাওয়াবই। ভাবি, তোমার এত চিন্তা করতে হবে না, ওকে তোমাদের টাকায় দুধ আমি খাওয়াবো না। প্রতিদিন আমি যে দুধ খাই ওখান থেকেই ওকে খাওয়াবো। আর দুধের টাকা তোমার স্বামী দেয় না, সেটা হয়তো আর তোমাকে আলাদা করে বলতে হবে না, তাই না? নীলার মা নীলার দিকে আর সাইমার দিকে তাকিয়ে আছে। দেখলেন তো মা, আর কিছু বলার আছে আপনার? ও যা করছে করতে দেন। নীলা ওদের কথায় পাত্তা না দিয়ে ফ্রিজ থেকে দুধ বের করে গরম করে একটা ছোট্ট ফিডারে করে বাচ্চার জন্য নিয়ে যায়। এসে দেখি বাচ্চাটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। নীলা বাচ্চাটাকে কোলে তুলে নেয় আর আস্তে আস্তে দুধ খাওয়াতে থাকে, কারণ শিশুটা খুব ছোট তাই। আচ্ছা আমার সোনা পাখি, তোমার তো একটা নাম দরকার, কি নাম দেওয়া যায় বলো তো? আমি নীলা রহমান, আর তুমি হবে নোয়া রহমান, ঠিক আছে? নামটা তোমার পছন্দ হয়েছে তো? বাচ্চাটা একটু নড়ে উঠল। বুঝতে পেরেছি আমার সোনা মায়ের নামটা পছন্দ হয়েছে বলে বাচ্চাটার কপালে চুমু খাই নীলা। আজ থেকে তুই আমার মেয়ে নোয়া রহমান, আর কারোর পরিচয়ের দরকার নেই তোর। ওকে। নীলা সমস্ত কাণ্ড কারখানার রুমের বাইরে দাঁড়িয়ে দেখছিল ওর মা আর ভাবি। নীলা নোয়াকে খাইয়ে দিয়ে ওকে নিয়ে শুয়ে পড়ে। ও আজকে ভীষণ ক্লান্ত, তাই বাচ্চাটার সাথে ঘুমিয়ে যায়। সন্ধ্যার পর ওর বাবা আফজাল রহমান, একজন আর্মি রিটায়ার পারসন, বাসায় ফেরেন। সাথে নীলার বড় ভাই নিলয় রহমান। ওনারা জমির কাজে নিজেদের গ্রামের বাড়িতে গিয়েছিলেন। নীলা সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে বাচ্চাটাকে আবার খাওয়ানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এইদিকে নীলার বাবা আর বড় ভাইয়ের কাছে সব কথা বলে দেয় নীলার মা আর ভাবি। নীলা যে
একটা বাচ্চাকে কুড়িয়ে এনেছে। সেই ব্যাপারে কিছুক্ষণ বাদে নীলাকে এসে দেখে যায় ওর ভাবি। নীলা নিসার ড্রয়িং রুমে, তোমার বাবা আর ভাইয়া অপেক্ষা করছে, তোমায় যেতে বলেছে, এখনই একবার এসে দেখে যেতে। নীলা বুঝতে পারে কিসের জন্য ডেকেছে। ও বাচ্চাটাকে বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে নিসার ড্রয়িং রুমে চলে যায়। নীলাদের পরিবারটা একটু অন্যরকম, সবাই একসাথে মিলেমিশে থাকতে পছন্দ করে। আর নীলার বাবা যেহেতু একজন আর্মির রিটায়ার্ড পারসন, তাই বাড়িতে শৃঙ্খলতা জিনিসটা খুব বেশি দেখা যায়। তার জন্য এখনও পরিবারের সবাই একসাথে থাকে। নীলার ভাই আর ভাবিও ভালো। প্রতিদিন সন্ধ্যাবেলা ওরা সবাই একসাথে বসে টিভিতে নাটক দেখে আর কিছু না কিছু বানিয়ে সবাই একসাথে খায়। বলা চলে এটা ওদের বাড়ির রীতি হয়ে দাঁড়িয়েছে। নীলা নিচে এসে দেখে ড্রয়িং রুমে সবাই যার যার জায়গায় চুপচাপ বসে আছে। অন্যদিনের মতো কেউ নিজেদের মাঝে কথা বলছে না আর না নাটক দেখছে। নীলা ওদের হাত ভাব দেখে বুঝতে পারে জল আজকে অন্যদিকে গড়িয়েছে। নীলা ওর বাবার পাশে গিয়ে বাবার গলা জড়িয়ে ধরে বলে, বাবা তুমি আমায় ডেকেছো? নীলার বাবা আদুরে গলায় বলে, হ্যাঁ মামুনি ডেকেছি, আমার পাশে এসে বসো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। নীলা ওর বাবার পাশে বসে, সামনে বসা ওর ভাই, ভাবি আর মা সবাই নীলার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। নীলা মামুনি, তুমি বাচ্চাটাকে কুড়িয়ে পেয়েছো, ভালো কথা। ওকে কোনো অনাথ আশ্রমে রেখে আসলেই পারো, দরকার পড়লে ওর সমস্ত খরচ আমি দেব। না বাবা, এটা হতে পারে না। ওকে আমি কুড়িয়ে পেয়েছি, ওর প্রতি আমার একটা আলাদা মায়া কাজ করে। ওকে কোথাও রেখে আসা সম্ভব না বাবা। নীলার ভাই জোরে নীলা বলে গর্জে ওঠে, নীলা তুই কেন বুঝতে পারছিস না? তুই পাগল হয়ে গেছিস? ওই বাচ্চাটাকে কোনোভাবেই এই বাসায় রাখার সম্ভব না। আরাহ নিলয়, তুমি থামবে? আমি তো কথা বলছি নীলার সাথে, এর মাঝে তুমি কোনো কথা বলবে না। কিন্তু বাবা, কোনো কিন্তু আমি শুনতে চাচ্ছি না। নীলা মামুনি দেখো, বাচ্চার বাবা মাকে আমরা কিছুই জানি না, এভাবে অন্যের বাচ্চা পালাটা ঠিক হবে কি? আর তাছাড়া তোমার এখনো বিয়ে হয়নি, এখন যদি তুমি এই বাচ্চাটাকে দত্তক নাও তখন মানুষ সে কি বলবে? বাবা, শেষে তুমিও এই কথা বলছো। আমি ভেবেছিলাম তুমি অন্তত আমায় সাপোর্ট করবে। তুমি বুঝতে পারছো না নীলা, বাচ্চাটাকে তুমি বাঁচিয়েছো, তাতে আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু মা এভাবে ওকে এই বাড়িতে রাখা পসিবল না। নীলা চোখে পানি টলমল করছে। ও উঠে দাঁড়ায়। বাবা অনেক হয়েছে, আর না, আমি তোমার সব কথা মানতে রাজি আছি, কিন্তু এ কথাটা রাখতে পারবো না, সরি। নীলার ভাই নিলয় রাগে নীলার গায়ে হাত দিতে নিলে ওকে ওর বাবা থামায়। নিলয়, খবরদার নীলার গায়ে হাত দেওয়ার সাহস করো না। ও এই বাড়ির মেয়ে, আর বাড়ির মেয়েদের গায়ে হাত তুলো আমি পছন্দ করি না। তুমি ওর বড় ভাই, শাসন করতেই পারো, কিন্তু কখনো গায়ে হাত তুলে নয়। আর আমি তোমাদের বাবা, বেঁচে থাকার অবস্থায় ওকে শাসন করার অধিকার আমি তোমাকে দেব না। ওকে তোমরা ভালো করে বোঝাতে পারো, কিন্তু রাগারাগি করার কোনো মানেই নেই। সরি বাবা, মাথা ঠিক ছিল না। নীলা কাঁদতে লাগলো। তোমাদের শাসন শেষ হলে আমি যাচ্ছি, তোমরা থেকো। আমি গেলাম বলে নীলা কাঁদতে কাঁদতে উপরে নিজের ঘরে চলে আসে। নীলার পেছন পেছন ওর ভাই আর বাবা ডাকে, কিন্তু নীলা ওদের ডাক শোনে না। নীলা রুমে এসে ঘুমন্ত নোয়ার কপালে চুমু খায়। মাম্মাম, সবাই কেন শুধু শুধু আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে চাচ্ছে বলো তো? যাই হয়ে যাক মাম্মা, আমি তোমাকে হারাতে চাই না। তোমাকে জন্ম দেয়নি তো কি হয়েছে? জন্ম না দিলে কি মা হওয়া যায় না? তোমাকে আজীবন আমার একটা অংশ করে রেখে দিব। নীলা চোখের পানি মুছে ওর প্রেমিক মাহিনের নাম্বারে কল করে। হ্যালো মাহিন। জান বলো। সারাদিন একটা কল দিলে না? আমিও অফিসের কাজের চাপে কল দিতে পারিনি, সরি। ইটস ওকে। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, ধরে নাও, খুবই বেশি জরুরি। আচ্ছা সমস্যা নেই নীলা, বলো, আমি শুনছি, কি বলতে চাও? না, কথাগুলো সামনাসামনি বলতে হবে। আর তোমার মায়ের সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলেছিলে তো? বলেছি।
আম্মু তোমার সাথে দেখা করতে চেয়েছে। তুমি তো জানো আম্মু আমার বিয়ে ওনার বোনের মেয়ের সঙ্গে ঠিক করে রেখেছেন, তাই ওনাকে আমাদের ব্যাপারে রাজি করাতে অনেক খাটতে হয়েছে। বুঝলাম, কাল দেখা করতে পারবে? ফ্রি থাকবে কি কাল? কাল বিকেলের দিকে ফ্রি থাকবো। তুমি মালি বাড়ির কাছে নতুন যে রেস্টুরেন্টটা হয়েছে ওখানে চলে এসো, আমি অপেক্ষা করব। আমার আসতে একটু লেট হবে, কারণ দুপুরের পর একটু থানায় যাব, কাজ আছে তাই। থানায়? থানায় কেন যাবে? কিছু হয়েছে কি নীলা? অনেক কিছুই হয়েছে, আমি কাল সামনাসামনি দেখা করে সব বলবো। আচ্ছা এখন রাখছি, ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওকে যান, আল্লাহ হাফেজ। নীলা ফোন রেখে বিছানায় হাত পা সরিয়ে শুয়ে পড়ে। ওর ওপর ভীষণ স্ট্রেস যাচ্ছে। কি করে বলবে এই বাচ্চার কথা মাহিনের কাছে? ও কি বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করবে? এইসব ভাবতে ভাবতে নীলার মাথা বন বন করছে। উঠে গিয়ে নোয়ার জন্য দুধ আর নিজের জন্য কফি বানিয়ে আনতেন কিচেনে চলে যায়। পরের দিন সকালবেলা নীলা ওর মায়ের কাছে যায়। মা, আমাকে কিছু টাকা দিতে পারবে? নীলার মা বুকুসকে জিজ্ঞেস করলো কিসের জন্য? বাচ্চাটার জন্য কিছু কেনাকাটা করব, ওর তো কোনো জামা নেই আর শীতও ভালো পড়েছে। এইভাবে থাকলে নোয়া তো অসুস্থ হয়ে পড়বে। নীলার মা কিছুক্ষণ পর বললেন, যত টাকা দরকার ওই বাচ্চাটার জন্য সব দেব নীলা, কিন্তু ওকে এইভাবে নিজের কাছে রাখিস না, ভালো একটা এতিমখানায় দিয়ে দে না। নীলা মাকে বলে, থাক মা, তোমাদের টাকা দিতে হবে না বলে নীলা চলে যায়। নীলার মা পিছন পিছন ডাকে, কিন্তু নীলা অভিমানে পিছন ফিরে তাকায় না। নীলা রুমে এসে ওর মাটির ব্যাংকটা ভেঙে ফেলে। 3 থেকে 4 হাজার টাকার মতো পায় ওই ব্যাংকটাই। নীলা নোয়াকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে যায়। শীতের দুপুরে মিষ্টি রোদের হালকা ঝলকানি দেখা যাচ্ছে। নীলা নোয়াকে কোলে নিয়ে থানায় পৌঁছায়। নীলাকে দেখে অফিসার আকরাম হোসেন নীলার কাছে এসে বললেন, আরে মিস নীলা, প্লিজ আসুন। ধন্যবাদ স্যার। স্যার, আপনারা ওর বাবা মাকে খুঁজে পেয়েছেন? বাবাকে বা কারা বাচ্চাটাকে ফেলে রেখে গেছে? সরি মিস নীলা, এখনও আমরা কোনো খোঁজ পাইনি। কলেজের পেছনের ময়লার স্তূপের আশেপাশে থাকা সিসিটিভি চেক করেছি। দিনের বেলা সন্দেহভাজন কাউকে খুঁজে পাওয়া যায়নি। মনে হয় যে বা রাজা যারা কাজটা করেছে তারা খুব সতর্কতার সাথে রাতের অন্ধকারে রেখে গেছে। আর 2 দিন হয়ে গেছে এলাকায় সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। ও জি, তবে এখনও আমরা কাজ চালিয়ে যাচ্ছি, আপনি টেনশন করবেন না। আর বাচ্চাটার কি অবস্থা? আপনার কাছে কেমন আছে? জি, নোয়া আগের চাইতে স্টেবল আছে। আপাতত ওকে আমার কাছেই রাখছি, যদি ওর বাবা মাকে পাওয়া গেলে তো ভালো, নয়তো ওকে আজীবনের জন্য আমার কাছে রেখে দেব। আপনি বাচ্চাটার নাম নোয়া রেখেছেন? জি, ভীষণ মিষ্টি হয়েছে। আচ্ছা, আপনি আজকে আসতে পারেন, আমরা আরও ভালো করে খোঁজ খবর নিয়ে দেখি কিছু জানতে পারি কি না। জি আচ্ছা, ঠিক আছে, কিছু ইনফরমেশন পেলে আমাকে জানাবেন। নীলা থানা থেকে বেরিয়ে যায়। তারপর নোয়ার জন্য কেনাকাটা করতে একটা শপিং মলে যায়। কেনাকাটা শেষ করে ও মাহিনের সাথে দেখা করার জন্য মালি বাড়ির নতুন রেস্টুরেন্ট বাগান বিলাসে পৌঁছে যায় নীলা। রেস্টুরেন্টে নোয়াকে নিয়ে ঢুকে দেখে মাহিন একা বসে আছে, কিন্তু ওকে ভীষণ আপসেট দেখাচ্ছে। নীলা মাহিনের কাছে গিয়ে মাহিনকে ডাক দেয়, মাহিন। মাহিন মাহিন অন্যমনস্ক হয়েছিল, তাই নীলার ডাক শুনতে পায়নি। নীলা মাহিনের হাতে ধরে জোরে মাহিন বলে ডাক দিলেও মাহিন চমকে উঠে। হো, আর নীলা, তুমি তুমি কখন এলে? সে অনেকক্ষণ কখন থেকে তোমাকে ডাকছে, কিন্তু তোমার কোনো রেসপন্স নেই। কোনো সমস্যা হয়েছে মাহিন? মাহিন কিছুটা হতাশ হয়ে বলল, ভীষণ আপসেট হয়ে আছি নীলা, কী করবো বুঝতে পারছি না। কী হয়েছে মাহিন, আমাকে বলো। এরই মাঝে নোয়া কেঁদে উঠে নীলার নোয়াকে কোলে করে আদর করতে থাকে। এই তো মাম্মা, কাঁদে না ও। তখনই মাহিনের খেয়াল হয় নীলার দিকে আর ওর কোলে থাকা বাচ্চাটার দিকে। আরে নীলা, ও কার বাচ্চা? আর এত ছোট বাচ্চাকে তুমি বাইরে নিয়ে এসেছো? আমার জানা মতে তোমার বড় ভাই নিলয়ের তো কোনো বাচ্চা নেই, তাহলে এটা কার বাচ্চা? নীলা কিছুটা হেয়ালি করে বলে, আমার বাচ্চা কেন, কোনো সমস্যা? মাইন্ড কিছুটা রেগে যায়। আরে নীলা, হেয়ালি বন্ধ করো, এমনিতে মেজাজ খারাপ, তার উপর এইসব আমার আর সহ্য হচ্ছে না।
আম্মু গতকাল রাজি হয়েছিল তোমার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য, আজকে আবার তার কি হলো খালামণির কথা শুনে এখন জোরালোভাবে না করে দিয়েছে তোমার সাথে আমার বিয়ে উনি দেবেন না। নীলা বলল, তাহলে তো ভালোই করে ফেলো। নীলা, এটা হিয়ালি করা বন্ধ করো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া অন্য কাউকে কিভাবে বিয়ে করব। মাহিন, আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। তোমার মা রাজি নন আর এইদিকে আমাদের ভালোবাসা। নীলা, চলো আমরা বিয়ে করে ফেলি, তারপর যা হওয়ার হবে। বিয়ে করাতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু একটা শর্ত আছে আমার। শর্ত? কিসের শর্ত নীলা? নোয়াকে দেখিয়ে নীলা বলল, আমি এই বাচ্চাটাকে কুড়িয়ে পেয়েছি, এক কথা বলা চলে আমি ওকে দত্তক হিসেবে নিয়েছি এবং ওকে লালন পালন করব। যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে ওকে তোমার মেনে নিতে হবে। কি, তুমি পাগল হয়ে গেছো নীলা? এই বাচ্চা সহ তোমাকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই পসিবল নয়। আর কার না কার বাচ্চা, ওকে আমি মেনে নিতে যাব কেন? যদি আমায় বিয়ে করতেই হয় তাহলে ওকে নিয়েই করতে হবে, নয়তো আমাকে ভুলে যাও মাহিন। ও খুব ভালো বললে তো, 3 বছরের রিলেশন আমি ভুলে যাব? আমি ভেবেছিলাম তোমাকে বিয়ে করে নিয়ে গেলে মা হয়তো মেনে না নিয়ে পারবেন না, কোনো না কোনো সময় মেনে নেবেন, কিন্তু এই বাচ্চা সহ বিয়ে করলে জীবনেও না। আর আমি বা কেন অন্যের সন্তানকে নিজের সন্তানের পরিচয় দিব? জানতাম এমন কিছুই হবে। আচ্ছা বাদ দাও, আমাকে তুমি ভুলে যাও, কারণ ওকে ছেড়ে আমি একা থাকতে পারবো না। একটা দুধের শিশু, আমি এতটা নিষ্ঠুর হতে পারবো না। এইসব না হয় বাদই দিলাম, কিন্তু তোমার মা, উনি আমাকে কোনোদিনও মানবেন না। আমি কোনো দিক দিয়ে কম ছিলাম সুন্দরী, শিক্ষিত, মেয়ে মার্জিত, আর পরিবারের তো অবস্থায় অনেকটাই ভালো তোমাদের মতোই। তাও তোমার মা আমাকে মেনে নেয়নি, আর না কোনোদিন নেবেন। মাহিন, একটা কথা কি জানো, যে তোমাকে পছন্দ করে না তার সামনে পৃথিবীর সমস্ত মুগ্ধতা ছড়িয়ে দিলেও সে কখনো তোমাকে পছন্দ করবে না। নীলা, তুমি যদি ওই বাচ্চাকে রেখে আসতে পারো তাহলে মেনে নিব, অন্যথায় সম্ভব নয়। এখন বলো তুমি কি চাও, ওই বাচ্চাটাকে নাকি আমাদের ব্রেকআপ? নীলা কিছুক্ষণ চুপ করে থেকে নোয়ার মুখের দিকে তাকিয়ে মাহিনকে জবাব দিল, ব্রেকআপ। মাহিন হতবাক হয়ে যায়। নীলা, তুমি ভেবে বলেছো তো? আমি সব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দুজনের জন্য এটাই ভালো। নীলা মাহিনের কাছ থেকে নোয়াকে নিয়ে উঠে যায়। আজ থেকে মাহিন, তোমার আর আমার পথ আলাদা, ভালো থেকো। নীলা নোয়াকে নিয়ে বেরিয়ে যায়। নীলার 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। নোয়াকে চুমু খেয়ে বলে, মাম্মা, আমার কাছ থেকে তোমাকে কেউ কখনো আলাদা করতে পারবে না। আজীবন তোমাকে আগলে রাখবো নিজের মতো করে। চারদিকে সন্ধ্যা নেমে এসেছে, কিছুক্ষণের ভেতরে অন্ধকার হয়ে যাবে। নীলা নোয়াকে নিয়ে বাসায় ফিরেছে। নীলাকে দেখে ওর ভাবি সাইমা এসে জিজ্ঞেস করলো, নীলা, কোথায় ছিলে সারাদিন আর এত দেরিতে বাসায় ফিরলে যে? আগে তো এমন কখনো করো নাই। আর তাছাড়া এত ছোট বাচ্চাটাকে এই শীতের মাঝে সন্ধ্যার সময় বাইরে নেওয়া যাওয়া ঠিক হয় নাই। নীলা কোনো জবাব দেয় না, চুপ করে দাঁড়িয়ে আছে। নীলা ভীষণ আপসেট দেখা যাচ্ছে। নীলা, তোমার কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? না ভাবি, তেমন কিছু না। আর লেট হয়েছে একটু, কেনাকাটা করেছিলাম তো তাই। আমার মাথাটা ভীষণ ধরেছে, 1 কাপ কফি বানিয়ে দিতে পারবে? সমস্যা নেই, আমি পাঠাচ্ছি, কিন্তু তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ওনারা চলে আসবেন। ভাবি, আমি কেন তৈরি হতে যাব? আর কারা আসবে আমি তো কিছু বুঝতে পারছি না। নীলার রুমে আসলে ভাবি বলল, ওই তো মা চলেছে, ওই নিয়ে বলবেন কারা আসছে। আমি এখন রান্নাঘরে যাই, প্রচুর কাজ আছে। সাইমা রান্নাঘরে চলে যায়। সাইমা চলে যেতে নীলা ওর মাকে জিজ্ঞেস করে, মা কি হয়েছে, এইবার বলবে তো নাকি? আমি আজকে ভীষণ টায়ার্ড। নীলার মা নীলাকে ধরে বিছানায় বসালো। মা, শোন, একটু পর তোকে ছেলেপক্ষ দেখতে আসবে, তাই একটু শাড়ি পরে তৈরি হয়ে নে। মায়ের কথা শুনে নীলা অবাক হয়ে যায়। কি বলছো কি মা? আমি তো তোমাকে ওই দিনই বলেছি, আপাতত আমি এখন বিয়ে করছি না, এইসব নিয়ে ভেবো না। নীলামা, শান্ত হও। ছেলেটা তোর বাবার বন্ধু ছেলে, ভীষণ ভালো ছেলে,
সরকারি চাকরি করে পরিবারও ভালো, বাবা মার একমাত্র সন্তান, বুঝতেই তো পারছিস। ওনারাও একটা শিক্ষিত সুন্দরী ভালো ফ্যামিলির মেয়ে চাইছে। মা প্লিজ, আমি এখন বিয়ে করতে পারবো না, আর নোয়াকে একা রেখে তো কখনোই না। নীলা এক কথা বারবার শুনতে চাই না। তুই বাচ্চাটাকে নিজের কাছে রাখতে চেয়েছিস, রাখতে দিয়েছি, আর কি চাস? নীলার বাবা রুমের বাইরে থেকে সব কিছু শুনে নীলার রুমে ঢুকলেন। নীলা মামনি, একবার এদিকে এসো তো, বাবা কথা বলবে। নীলা বাবার ডাক শুনতে পেয়ে ওর বাবার কাছে গিয়ে দাঁড়ায়। বাবা দেখো না, মা কী সব বলছে, আজকে নাকি আমাকে দেখতে আসবে। নীলার বাবা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আসবে, তুমি তৈরি হয়ে নাও, ওনারা প্রায় এসেই গেছে। বাবা আমি এখন বাকি কথা শেষ করার আগে নীলার বাবা বললেন, নীলা অনেক হয়েছে, আর না, আমি যখন বলছি তুমি তৈরি হয়ে ওনাদের সামনে যাবে, আর পছন্দ হলে আজ রাতে বিয়ে, এটাই ফাইনাল। এর ওপর আর কোনো কথা শুনতে চাচ্ছি না। ভুলে যেও না, তোমার সব কথা আমি রাখি, যখন যা চেয়েছো সব দিয়েছি, সুতরাং আজ আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। আর এ বাড়িতে আমার কথার ওপর অন্য কারো কথা বলাটা আমি পছন্দ করি না। নীলার বাবা আফজাল রহমান গম্ভীরভাবে বললেন, রেহেনা তুমি নীলাকে তৈরি করে নিচে নিয়ে এসো, ওনারা হয়তো এসে পড়েছেন। আর হ্যাঁ, ওনাদের সামনে কোনো গণ্ডগোল করার চেষ্টা করবে না নীলা, কথাটা মাথায় রেখো, বলে নীলার বাবা বাইরে চলে যান। নীলা হতভম্ব হয়ে বিছানায় বসে পড়ল, আর বিছানায় ঘুমিয়ে থাকার ওই পুতুলের মতো দেখতে নোয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। নীলা, এইবার এইসব আবেগ রাখো আর তৈরি হয়ে নাও, সাইমা এসে শাড়ি পরিয়ে দিয়ে যাবে। আমি নিচে যাচ্ছি, অনেক কাজ আছে। মায়ের কথায় নীলা কোনো প্রতি উত্তর করল না। নীলার মা চলে যায়। বাড়িতে সব মেহমান চলে এসেছেন, ওনাদের আপ্যায়ন করেছেন নীলার বাবা আর ওর ভাই। মা রান্না করে খাবার বানাতে ব্যস্ত। নীলার ভাবি এসে ওকে একটা নীল রঙের শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। নীলা ন্যাচারালভাবে সুন্দর হওয়ার কারণে ওকে হালকা সাজে ভীষণ সুন্দর লাগছে। মাশাল্লাহ, নীলা তোকে কি সুন্দর লাগছে, ছেলেপক্ষ চোখেই ফেরাতে পারবে না। দেখতে হবে না কার ননদ, বলে ওর ভাবি হেসে উঠল। নীলার মা রুমে এসে বলল, সাইমা তাড়াতাড়ি নীলাকে নিয়ে যাও, ওনারা অপেক্ষা করছেন। হ্যাঁ মা, হয়ে গেছে। দেখুন তো মা, আপনার মেয়েকে কেমন সাজিয়েছি। মাশাল্লাহ মা, নীলাকে নীল শাড়িতে পুরাই অপসরা লাগছে। কারো নজর যেন না লাগে বলে নীলার কপালে একটা চুমু খায় ওর মা। এত কিছু হচ্ছে, নীলা তাতে কোনো রেসপন্স করছে না, চুপ করে বসে আছে। ও শুধু নোয়ার কথা ভাবছে। আজকে যদি ওর বিয়ে হয়ে যায় তাহলে এই বাচ্চা মেয়েটার কি হবে, কে দেখবে ওকে, আর কেই বা ওকে আগলে রাখবে। নীলাকে নিয়ে ওর ভাবি নিচে আসে। ড্রয়িং রুমে ছেলের বাড়ির লোকজন বসে আছে। নীলা ওনাদের সালাম দেয়, তারপর একটা সোফায় গিয়ে বসে। ছেলের মা আর বাবা এসেছে নীলাকে দেখতে। নীলা মাথা নিচু করে বসে আছে। ছেলে কেমন তাও একবারও দেখেনি। ছেলে নীলাকে বারবার লক্ষ্য করছে, আর করবেই না কেন, নীলা দেখতে আসলেই অনেক সুন্দর। ছেলে এইভাবে তাকিয়ে থাকাতে নীলার ভীষণ অসহ্য লাগছে। তা মা, তুমি কোন ক্লাসে পড়ছো? জি, আমি এইবার অনার্স শেষ করেছি ইংলিশে। বা ভালো। নীলাকে ছেলের বাবা মা না রকমের প্রশ্ন করছে। আফজাল সাহেব, আপনার মেয়ে নীলাকে আমাদের ভীষণ পছন্দ হয়েছে, যদি চান আজকেই ওনাদের কাবিনটা করিয়ে নেওয়া যায়। ছেলের বাবার কথা শুনে নীলার বাবা বললেন, মাশাল্লাহ, আমাদের কোনো সমস্যা নেই, চাইলেই আজই কাবিন করাতে পারবেন। হঠাৎই ওনাদের কথার মাঝে নেওয়ার কান্নার আওয়াজ শোনা যায়, আর এতে সবাই হকচকিয়ে উঠে। নোয়ার কান্নার আওয়াজ শুনতেই নীলা বসা থেকে উঠে সোজা দৌড়ে উপরে চলে যায়। সবার মাঝখান থেকে নীলার ভাই পিছন পিছন ডাকলেও ও শোনে না। মিস্টার আফজাল সাহেব, নীলা কোথায় গেল এভাবে, আর কার বাচ্চা কান্না করছে? নীলার বাবা পরিচিত বুঝতে পেরে বললেন, আসলে আমাদের এক আত্মীয় বাচ্চা কাঁদছে, ওই আর কি। ওহ আচ্ছা। নীলা নোয়াকে কোলে নিয়ে নিচে এসে আর সামনে দাঁড়ায়। নীলা ছেলের বাড়ির লোকদের উদ্দেশ্য করে বলে, এই বিয়ে নিয়ে আমার একটা শর্ত আছে, আমাকে বিয়ে করতে হলে আমার পাশাপাশি এই বাচ্চারও দায়িত্ব নিতে হবে।
ওনারা সবাই বসা থেকে উঠে দাঁড়ালেন। কি বলছো কি মা? তোমার কথা কিছু বুঝতে পারছি না। নোয়া আমার সন্তান, আর ওকে একা রেখে আমি অন্য কাউকে বিয়ে করে সুখে থাকতে পারবো না। ছেলের বাড়ির লোকজন নীলার কথা শুনে আকাশ থেকে পড়লেন। কি, তোমার বাচ্চা মানে? তুমি কি বিবাহিত নাকি? আর তোমার বাবা আমাদের কাছে থেকে তা লুকিয়েছেন? নীলার বাবার আগে নীলার দিকে তাকিয়ে আছেন। গল্প কুড়িয়ে পাওয়া। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক করবেন। ধন্যবাদ সকলকে।